বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপের কুসংস্কার উড়িয়ে আর্জেন্টিনার দাপুটে জয়, দেশ জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। শান্তির পথে মধ্যপ্রাচ্য, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আশাবাদী ট্রাম্প। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক চুক্তি সইয়ের পর এবার দ্বিতীয় ধাপের দিকে এগোচ্ছে দুই দেশ। ফ্রান্সের চলমান G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে একটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ধাপের আলোচনা তুলনামূলক সহজ হবে। আগামী শুক্রবার থেকেই জেনেভায় চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনও শঙ্কা কাটেনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর এবার শান্তির খোঁজে দুই পরাশক্তি। G7 সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আশার বাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, প্রথম ধাপের পর এবার দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে তেহরানে কোনো মার্কিন অর্থ বিনিয়োগ করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। প্রাথমিক চুক্তি অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সই হওয়ার পর হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে। এরপরে শুরু হবে ইরানের নতুন পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলোর সমাধান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চুক্তির পরবর্তী ধাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের যে কোনো হামলা এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। প্রায় ৬ সপ্তাহ পর গত ৮ এপ্রিল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি হলেও লেবাননে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প মন্তব্য করেন, হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে ইসরায়েল মূলত আলোচনাকে আরও কঠিন করে তুলছে। সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইঙ্গিত দেন, হিজবুল্লাহর বিষয়টি দমনে ইসরায়েলের চেয়ে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা অনেক বেশি দক্ষ। দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়াতে ইসরায়েলকে এই দায়িত্ব সিরিয়ার উপর ছাড়ার পরামর্শ দেন তিনি। অন্যদিকে ট্রাম্পের সাথে প্রকাশ্য বিরোধ এড়িয়ে নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষায় তিনি নিজস্ব বিচক্ষণতা বজায় রাখবেন। সব মিলিয়ে শুক্রবারের জেনেভা বৈঠকের দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইতিহাসের সবথেকে বড় উদযাপনের অপেক্ষায় নিউ ইয়র্ক। দীর্ঘ প্রতীক্ষার পর NBA ফাইনালসের রাজমুকুট এখন নিউ ইয়র্ক নিক্সের মাথায়। আর চ্যাম্পিয়নদের রাজকীয় অভ্যর্থনা জানাতে এখন কাউন্টডাউন শুরু করেছে বিগ অ্যাপেল। আর মাত্র 2 দিন, তারপরেই পুরো শহর মাতবে এমন এক বিজয় উৎসবে যা আগে কখনো দেখেনি বিশ্ব। এই মেগা আয়োজনের খুঁটিনাটি নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এ পর্যন্ত প্রায় 200টি টিকার টেপ প্যারেড হলেও আগামী বৃহস্পতিবার আয়োজন হতে যাচ্ছে এ যাবৎকালের সব থেকে বড় ও ঐতিহাসিক। বাস্কেটবল চ্যাম্পিয়নদের বরণ করে নিতে ইতিমধ্যেই ম্যানহাটনের ব্রডওয়ে জুড়ে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। সোমবার থেকেই সিটি হল ও প্যারেড রুটের চারপাশ সাজানো হচ্ছে বিশাল রাইজার ও আধুনিক সব অবকাঠামো দিয়ে। আয়োজনে থাকছে ক্যানিয়ন অফ হিরোজ এর নতুন রূপ। চ্যাম্পিয়নদের সম্মানে পুরো শহরের রূপই বদলে দিচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ব্যাটারি পার্ক থেকে সিটি হল পর্যন্ত ব্রডওয়ের আধ মাইল রাস্তা, যা ক্যানিয়ন অব হিরোজ নামে পরিচিত, তার নাম বদলে এখন করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ওয়ে। মঙ্গলবার থেকেই এই রুটে বসানো হচ্ছে 20টিরও বেশি বিশেষ এই নাম ফলক। আয়োজনে থাকছে নিটল নিরাপত্তা আর রাজকীয় সংবর্ধনা। লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে পুরো রুট জুড়ে গড়ে তোলা হচ্ছে এক অভেদ্য নিরাপত্তা বলয়। ইতিহাস ছোঁয়া এই মুহূর্তের সাক্ষী হতে ভক্তদের ভোরেই আসার অনুরোধ জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। আগামী বৃহস্পতিবার সকাল ঠিক 10টায় শুরু হবে এই মহোৎসব, যেখানে আকাশ থেকে ঝরে পড়া টিকার টেপের রঙিন বৃষ্টিতে স্নান করবে বিজয়ী নিউ ইয়র্ক নিক্স।
গত 15 জন রাতে দীর্ঘ কয়েক দশকের খরা কাটিয়ে NBA ফাইনালসের রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে নিউ ইয়র্ক নিক্স। ঘরের মাঠে নিক্স তারকাদের দুর্দান্ত পারফরম্যান্স আর শেষ মুহূর্তের ম্যাজিক বাস্কেটে স্টেডিয়াম জুড়ে তৈরি হয় উন্মাদনা। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমেই বাস্কেটবল দুনিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় পড়ল নিউ ইয়র্ক নিক্স, যা পুরো শহরকে ভাসিয়েছে বাঁধভাঙা উল্লাসে। আর সেই রাজকীয় জয়কেই বরণ করে নিতেই এখন প্রস্তুত হচ্ছে ম্যানহাটন। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের ম্যানহাটনে পাতাল রেল বা সাবওয়ে স্টেশনের ভেতরে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে হার্লেমের 125 নম্বর স্ট্রিট সেন্ট নিকোলাস অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে এক 21 বছর বয়সী তরুণী এই পাশবিক নির্যাতনের শিকার হন। নৃশংস এই ঘটনার সময় ভুক্তভোগী তরুণী তার সঙ্গীর সাথে ডেটে ছিলেন বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার রাত আনুমানিক 8:15 ম্যানহাটনের অন্যতম ব্যস্ত হার্লেম সাবওয়ে স্টেশন তখনও চঞ্চল। পুলিশের স্থানীয় সূত্রের খবর, 21 বছর বয়সী এক তরুণী তার সঙ্গীর সাথে ডেটে বের হয়ে ওই স্টেশনে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ওই যুগলের মধ্যে কোনো ধরনের বাদানুবাদ বা তর্কাতর্কি হয়নি। আচমকা স্টেশন চত্বর থেকে ওই তরুণীকে টেনে হিঁচড়ে একটি সংরক্ষিত এলাকায় নিয়ে যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেখানেই তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ট্রেনের ভেতর নয়, বরং স্টেশনের একটি নির্জন কোণেই এই অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি স্টেশন ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী নিজেই হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ স্টেশন ও আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। অপরাধীকে ধরিয়ে দিতে নাগরিকদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। NYPDর তথ্য অনুযায়ী চলতি বছর নিউ ইয়র্কের গণপরিবহন বা ট্রানজিট সিস্টেমে এটি দ্বিতীয় ধর্ষণের ঘটনা, যা গত বছরের তুলনায় কিছুটা কম। তবে পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে সামগ্রিক অপরাধের গ্রাফ বেশ উদ্বেগজনক। 2026 সালের এই সময় পর্যন্ত শহরটিতে 930টিরও বেশি ধর্ষণের ঘটনা নথিবদ্ধ হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 6.4% বেশি। ব্যস্ত সাবওয়ে স্টেশনের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পাতাল রেলের নিরাপত্তা ব্যবস্থাকে আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করালো। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। হিজরি নববর্ষ উপলক্ষে এক আধ্যাত্মিক ও পরম ভক্তির আবহে নতুন গিলাফ বা কিসওয়ায় সজ্জিত করা হয়েছে পবিত্র কাবা শরীফকে। সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে এই ঐতিহ্যবাহী প্রক্রিয়া। ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থাপনার রক্ষণাবেক্ষণে সৌদি কারিগরদের অনন্য ইসলামিক কারুশিল্পের এক অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে এবারের কিসওয়ায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র কাবা শরীফের চারপাশ জুড়ে তখন লাখো মুসল্লির ভিড়। তার মাঝেই অত্যন্ত নিখুঁত ও সুশৃঙ্খলভাবে পুরনো গিলাফ বদলে পরানো হয় নতুন কিসওয়া। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কার কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়ার তত্ত্বাবধানে প্রায় 150 জন দক্ষ সৌদি কারিগরের দীর্ঘ 11 মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই গিলাফ। দেখতে একটি অখণ্ড কাপড়ের টুকরো মনে হলো, এটি মূলত 47টি বিলাসবহুল কালো রেশমি কাপড়ের টুকরোর এক অপূর্ব সংমিশ্রণ, যার পরতে পরতে মিশে আছে ভক্তি আর নিখুঁত কারিগরি দিক। ডিজাইনের দিক থেকেও এবারের কিসওয়া এক অনন্য স্থাপত্যশৈলী। 1410 কেজি ওজনের এই গিলাফে অত্যন্ত সুনিপুণভাবে খোদাই করা হয়েছে পবিত্র কোরআনের 30টি আয়াত, যেখানে রূপালী সুতার উপর ব্যবহার করা হয়েছে খাঁটি 24 ক্যারেট সোনার প্রলেপ। শুধু তাই নয়, কাবার মিজাব বা বৃষ্টির পানি নিষ্কাশনের নল, কোনা এবং কাবার দরজার পর্দায় স্বর্ণের প্রলেপ দেওয়া সুতোর কারুকাজ করা হিজাম ও লণ্ঠন আকৃতির অলঙ্কার পুরো পরিবেশকে করে তুলেছে আরও বেশি মহিমান্বিত। কিসওয়ার স্থায়িত্ব ও উজ্জ্বলতা ধরে রাখতে এতে ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন স্তরের কাপড়। কিসওয়ার বাইরের প্রধান অংশটি কালো রেশম দিয়ে তৈরি হলেও এর ভেতরের আস্তরে দেওয়া হয়েছে ঘিয়ে ও সাদা রঙের মজবুত সুতি কাপড়। কাবার ভেতরের অংশের আবরণের জন্য এবার ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় সবুজ রেশমি কাপড়। আর দরজার পর্দার পেছনের অংশ রয়েছে সবুজ ও লাল রেশমের ছোঁয়া। সূক্ষ্ম উৎপাদন প্রক্রিয়া এবং ইসলামী ঐতিহ্যের এই ধারা যেন
আরও একবার বিশ্ব মুসলিমের হৃদয়কে আবেগাপ্লুত করে তুলল। নতুন হিজরি বছরের শুরুতে কাবার এই নতুন রূপ প্রতি বছরের মতোই বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানদের হৃদয়কে আন্দোলিত করছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। চালের মূল্য স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি ভালো জানালেন বাণিজ্য মন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকায় কোন্দল ও অচলাবস্থা আরও তীব্র রূপ নিয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ তাহের আরিফ প্যানেলের বিরুদ্ধে প্রায় $2 লাখ আত্মসাৎ ও অবৈধভাবে ভবন দখলের গুরুতর অভিযোগ এনেছে মাকসুদ মাসুদ প্যানেল। তবে সব ধরনের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে প্রবাসীদের স্বার্থে সমঝোতার প্রস্তাবও দিয়েছেন তারা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক। চট্টগ্রাম সমিতির মাকসুদ মাসুদ প্যানেলের এই সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ তাহের আরিফ প্যানেলের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি এবং সমিতি নিজস্ব ভবনের ভাড়া আত্মসাতের ফিরিস্তি তুলে ধরা হয়। এ সময় নেতারা দাবি করেন সমিতির অ্যাপার্টমেন্টের ভাড়া, নির্বাচন কমিশনের ফেরত দেয়া বাজেট ও পূর্ববর্তী কমিটির তহবিল মিলিয়ে প্রায় $2 লাখ কোনো হিসাব বুঝিয়ে দেয়নি প্রতিপক্ষ। উল্টো তাদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো ফাঁকা করে বিপুল অর্থ আটকে রাখা হয়েছে। আমরা 13 জন আমাদের নির্বাচনের গত 2024 সালের অক্টোবরের 20 তারিখ যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের দিন যে রেজাল্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী, ওখানে আমরা 13 জন বিজয়ী হয়েছি। সভাপতি, ট্রেজারার সহ আমাদের পক্ষে সভাপতি, ট্রেজারার এবং ওই প্যানেলে শুধু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এমনকি নির্বাচনের রেজাল্টের পরে তাদের নির্বাচিত সাধারণ সম্পাদক ওখানে ভিক্টোরি স্পিচও দিয়েছেন, যা তৎকালীন যারা ওখানে মিডিয়া ছিলেন ওই দিন রাত্রে তারা সবার কাছে এখনো রেকর্ড আছে। আমি একটা জিনিস বলি, গত কয়েকদিন আগে যে সাংবাদিক সম্মেলন হয়েছিল, ওখানে আপনাদের একজন সম্মানিত সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন, সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ওখানে ছিলেন, ওদেরকে প্রশ্নটা আপনারা করেছিলেন যে আপনারা এই সমস্যার কোনো সমাধান বের করতে পারেন কিনা, কোনো উদ্যোগ নেবেন কিনা। এখানে সাবেক সেক্রেটারি ছিল, সাবেক সভাপতি ছিল, তো ওনারা কোনো আনসার দেন নাই আপনাদেরকে। নির্বাচনটা সুস্থ ছিল, পরবর্তীতে ইলেকশন কমিশনার বায়াস হওয়ার পর রেজাল্ট চেঞ্জ করার পর সমস্যাটা বাঁধে। আর একটা কথা হচ্ছে যেটা ভাড়া নিয়ে সাইদ ভাই যেটা বললেন, ভাড়া আমরা 3 জন থেকে ভাড়া নিচ্ছি, তারাও 3 জন থেকে নিচ্ছি। 3 জন আমার সাথে কোঅপারেট অধীন, ওরা যে সাংবাদিক সম্মেলন করছে আমরা অর্থ আত্মসাৎ করতেছি, হাই না এই জাতীয় যে কুরুচিপূর্ণ কথাগুলো বলেছেন, শুরুতেই তার তীব্র নিন্দা জানাচ্ছি। এখানে কি কারো কাছ থেকে কি জোর করে ভাড়া নেওয়া যায়? আপনি যদি ট্যালেন্ট, আপনি যদি ভাড়া দিতে না চান, আমার কাছ থেকে কি জোর করে নেওয়া যাবে? এখন ভাড়াটিয়ারা আমাকে নিরাপদ মনে করছেন একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে। তারা অনেকবার গেছেন, তাদের ফ্যামিলি মেম্বার, তাদের ওয়াইফ, অনির্বাচিত মানুষের ওয়াইফ পর্যন্ত গিয়ে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় তাহের আরিফ গ্রুপ সমিতির ভবন দখল করে রেখেছে এবং দীর্ঘ 21 মাস ধরে কোনো হিসাব প্রদান করছে না, এমনকি ভবনের প্রপার্টি ট্যাক্সও দেওয়া হয়নি। ভবন দখলের জেরে সাবেক সভাপতি আহসান হাবিবকে গ্রেপ্তারের ঘটনাও ঘটে। তবে প্রবাসীদের স্বার্থে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে চান তারা। মাকসুদ মাসুদ প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে, তাহের আরিফ গ্রুপ যদি সুষ্ঠু সমঝোতায় আসে তবে তাদের বিরুদ্ধে চলমান সব মামলা তুলে নিতে তারা প্রস্তুত। কিন্তু আমাদের যেহেতু একটা গ্রুপ বাইরে ছিল, আমি আর বিল্লা এবং আমার কমিটি, সিদ্ধান্তের সমিতি, এটা তো আসলে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা না, এটা আমাদের একটা আঞ্চলিক সংগঠন, সামাজিক সংগঠন। আমরা আমাদের কমিটির মেয়াদ 6 মাস শেষ হওয়ার 6 মাস পূর্বে উভয় গ্রুপকে ডেকে সমঝোতা করে, আপনি যেটা বলছিলেন সমঝোতা, তারা কিন্তু সমিতির বাইরে ছিল আগে থেকে, অনেক বছর আগে থেকে, জিয়াভাইয়ের আমল থেকে। জিয়াভাইয়ের আমল থেকেও তারা বাইরে ছিল। আমরা যখন চিন্তা করলাম যে ওরাও তো আমাদের বন্ধু বান্ধব বা কোনো আমাদের দেশের মানুষ,
আমরা 6 মাস আগে আমাদের কমিটি বিলুপ্ত করে উভয় গ্রুপকে নিয়ে একটা ইন্টারিম কমিটি গঠন করি এবং ইন্টারিম কমিটির মাধ্যমে চমৎকার একটা ইলেকশন হয়। যদিও ব্রুকলিন, কুইন্স, কানেকটিকাতে মাসুদ পরিষদ বিফল বিডে জয়লাভ করেছেন। শুধু একটা মাত্র সেন্টার যেখানে সিনিয়র সহসভাপতি ছিলেন পেনসিলভেনিয়াতে, ওইখানে তারা বিভিন্ন মহিলাদেরকে বোরকা ভরিয়ে আইডি ছাড়া, মানে ওই যে আমাদের যে এভাবে বললেন যে অস্বাভাবিক কিছু কাজ করেছেন। যদিও ইলেকশন কমিশন প্রত্যেকটা সেন্টারে লাগিয়ে দিয়েছে যে নো আইডি নো ভোট। ওখানে দেখা গেল যে 4টা আপনার এই চ্যালেঞ্জ বোর্ড ওরা করেছেন, ওই 4টা আইডি আনে নাই, কিন্তু তারা ওটা চ্যালেঞ্জ বোর্ড হিসেবে নিয়েছেন। কিন্তু আমাদের সাথে আগ্রহ ছিল যে মাসুদ পরিষদের পক্ষ থেকে আপনি নিজেই বলেছেন নো ভোট, নো আইডি নো ভোট, কিন্তু আপনি কিভাবে এটা গ্রহণ করলেন? কিন্তু ইলেকশনের দিন সাংবাদিকদের সামনে, শত শত মানুষের সামনে তারা এই প্যানেলকে ডিক্লেয়ার করেছেন। ডিক্লেয়ার করার পরে প্রায় 5-6 দিন যাওয়ার পরে, যদি আপনি যেটা বলছেন ফাইনাল রেজাল্ট কিভাবে দেয়, আমাদের সমিতি ভবন আছে, সাংবাদিকেরা আছে, সবার সামনে দিবে, গোপনে তো দিবে না। ওদের যদি দুর্বিসন্ধি না থাকতো, এত বড় একটা সংগঠন, আমাদের নিজস্ব ভবন থাকা সত্ত্বেও ওরা একটা টাঙ্কি ডোনার্সে বসে মানে টেলিফোনের মাধ্যমে একটা রেজাল্ট ঘোষণা করে, যেটা সবাই সারপ্রাইজ হয়েছিলেন। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ আর আইনি লড়াইয়ের কারণে ঐতিহ্যবাহী এই আঞ্চলিক সংগঠনটির ভবিষ্যৎ এবং প্রবাসীদের সেবা এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে। তবে বৃহৎ চট্টগ্রামবাসীর স্বার্থে দুই পক্ষ বিরোধ মিটিয়ে একটি কার্যকরী চট্টগ্রাম সমিতি উপহার দিবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার দেশের খবর। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুইচ টিপে 3য় ধাপের ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী 10 জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের চা বাগান শ্রমিকে যে সকল মায়েরা কাজ করে তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করেছে। যারা জনকল্যাণমুখী এই বাজেটকে চানাচুর বা গণবিরোধী বলে আখ্যায়িত করেছেন, তাদের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রস্তুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাজেট নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বাজেট জনগণের বাজেট। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, সরকার যে বাজেট পেশ করেছে সেখানে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা হাসপাতালে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছিল আমাদের উপর আস্থা রেখে। আমরা বিশ্বাস করি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। চা শ্রমিকদের সহায়তায় সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড নয়, চা বাগানের 50 জন নারী শ্রমিককে গৃহ নির্মাণের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া প্রায় 150 জন শ্রমিকের মেধাবী সন্তানদের পড়াশোনার জন্য বিশেষ স্কলারশিপ দেওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চায়। আগামী জুলাই থেকে 1 বছরের মধ্যে দেশের 40 লক্ষ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। দেশের শিল্প ও কর্মসংস্থান রক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, দেশের শিল্পোদ্যোক্তা ও মিল কারখানাগুলোকে রক্ষায় আমরা বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশে তৈরি পণ্যের সুরক্ষায় বিদেশ থেকে আমদানিকৃত সমজাতীয় পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে, যাতে স্থানীয় কারখানাগুলো সচল থাকে। আর এই কারখানাগুলো চললে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এটিভি USA নিউজ ডেস্ক। নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। চাল, গমের মজুদ, সরবরাহ পরিস্থিতি ও বাজার নজরদারি নিয়ে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, চাল ও গমের মজুদ যথেষ্ট সন্তোষজনক।
গত রোজার পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, তারপর থেকে বাজার পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। বাজারে পণ্যের সরবরাহ সন্তোষজনক, দামও স্থিতিশীল বলে জানান মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী আরও বলেন, এবার বাজেট ঘোষণার পরপরই বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি, এমন নজির সচরাচর চোখে পড়ে না। সরকারের যে নজরদারি রয়েছে তাতে বাজার ম্যানিপুলেট করা সহজ হবে না। বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে শিক্ষকেরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আহসানুল হক মিলন। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫% বাজেট বরাদ্দ দিয়েছেন, যা কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে শুধু উচ্চশিক্ষা নয়, বরং কারিগরি শিক্ষা ব্যবস্থার উপরও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে ডক্টর এহসানুল হক মিলন বলেন, আগের সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তবে বর্তমান সরকার সেই বিপর্যয় থেকে সফলভাবে বেরিয়ে এসেছে। শিক্ষামন্ত্রী দেশের সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের মেধার স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের সমাজে অবদান রাখতে এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনে অনুপ্রাণিত করবে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ব্যর্থতার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি হয়ে ফিরলেন মেসি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ফুটবল বিশ্বে একটি দীর্ঘদিনের কুসংস্কার প্রচলিত আছে, বিশ্বকাপ জয়ের পরের আসরে নিজেদের প্রথম ম্যাচে সাধারণত জিততে পারে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে মাঠের ফুটবলে আলজেরিয়াকে অনায়াসে উড়িয়ে দিয়ে সেই চেনা কুসংস্কারকে বুড়ো আঙুল দেখালেন লিওনেল মেসি ও লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমন দাপুটে ও দুর্দান্ত জয়ে বাংলাদেশ জুড়ে আলবিসেলেস্তা সমর্থকদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বইছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স ও দলের এই ঐতিহাসিক সাফল্যে দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে শোবিজ তারকা সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। ম্যাচ শুরু হওয়ার পরপরই রাজধানীর অলিগলি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নীল সাদা সমর্থকদের ঢল নামে। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং রাজু ভাস্কর্য এলাকা পরিণত হয় এই উৎসবের প্রধান কেন্দ্রবিন্দুতে। সকাল থেকে হাজার হাজার সমর্থক সেখানে জড়ো হয়ে মেসি মেসি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। শুধু রাজধানী ঢাকা নয়, চাঁদপুর সহ দেশের অন্যান্য জেলা ও পাড়া মহল্লায় শিশু কিশোর ও তরুণরা দলভেদে আনন্দ মিছিল বের করেন। নিজ নিজ দলের জার্সি গায়ে জড়িয়ে এবং পতাকা উড়িয়ে সব বয়সী মানুষ নিজেদের ভালো লাগা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারকাদের মধ্যেও আর্জেন্টিনার এই জয়ের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী পরিমণি প্রিয় দলের এই দুর্দান্ত জয় উদযাপন করেছেন তার সন্তানকে সঙ্গে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্তের ছবি ও অনুভূতি শেয়ারও করেছেন তিনি। এছাড়া শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামাজিক মাধ্যমে নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই জয় যেন ফুটবল উন্মাদনার চেনা জনপদ বাংলাদেশকে আরও একবার উৎসবের নগরীতে পরিণত করেছে। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার। 2018 সালে নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে বিদায়। একসময় ব্যর্থতার দায় নিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন ফুটবল, তবে ব্যর্থতাই যেন শেষ কথা নয়। আবারও ধ্বংসস্তূপ থেকে ফিরে এলেন আর্জেন্টিনা দলের আলোকবর্তিকা হয়ে। তিনি আসলেন, জয় করলেন, প্রমাণ করলেন নিজেকে, দেশকে উপহার দিলেন বিশ্বকাপ। এর পরেও অনেকের ধারণা ছিল 2022 সালেই ফুরিয়ে যাবেন মেসি, কিন্তু না, 2026-এ এসে আবারও যেন দেখিয়ে দিলেন মেসির গুরুত্ব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হোয়ার ইজ মেসি? হি ইজ ফিনিশড।
একটা সময় এমন সব কথা শোনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। নীরবে সহ্য করে গেছেন সব, মনস্থির করেছিলেন ফুটবল ছেড়ে দেওয়ার। একদিকে নেটিজেনদের সমালোচনা, অন্যদিকে ব্যর্থতার গ্লানি, সব যেন কুরে কুরে খাচ্ছিল তাকে। বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির অভিষেক হয়েছিল 16 জুন 2006 সালে। সেই ম্যাচে মাত্র 18 বছর বয়সে তিনি আর্জেন্টিনার ইতিহাসের কনিষ্ঠতম বিশ্বকাপ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। প্রথম ম্যাচেই গোল করে বসেন। এরপর তাকে চিনে নিতে আর কষ্ট হয়নি ফুটবল প্রেমীদের। বিশ্বকাপ জয়ের আগ পর্যন্ত হিসেব করলে মেসির অর্জনের তালিকা ছোট নয়, কিন্তু আছে ব্যর্থতাও। এই ব্যর্থতায় তাকে হয়তো বারবার শানিত করেছে। 2014 বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার, 2016-তে চিলির কাছে পেনাল্টি মিস করে কোপা আমেরিকাতে হার, 2018 বিশ্বকাপের নকআউট পর্বেই বাদ। এসব ব্যর্থতার গ্লানিতে বারবার পিষ্ট হয়েছেন তিনি। ক্লাব ফুটবলের শত শত অর্জন স্নান হয়ে যাচ্ছিল জাতীয় দলে এসে। সমালোচকদের কাছে তকমা পেলেন বড় মঞ্চের ফ্লপ নায়ক হিসেবে। এই বেদনা বইতে বইতে মেসি যখন ক্লান্ত, তখনই দেখা মিলল সুদিনের। 2019-এর কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন আর্জেন্টিনা। 2021-এ ব্রাজিলের মাটিতেই ব্রাজিলকে হারান কোপা আমেরিকায়। 2022-এ জেতেন ফিনালে সীমা। এর পরের গল্প তো সবাই জানে। অনেকে ভেবেছিলাম 2026-এর বিশ্বকাপে হয়তো মেসি ফুরিয়ে যাবেন, দেখা যাবে না তার পায়ের জাদুকরী কোনো গোল, কিন্তু সেই ধারণাকেই যেন ভেঙে দিলেন আজ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করলেন হ্যাট্রিক, জানান দিলেন নিজের উপস্থিতির কথা, বুঝিয়ে দিলেন সমালোচকদের এখনো ফুরিয়ে যায়নি। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। 16 জুন মঙ্গলবার বিশ্বকাপের জে গ্রুপের ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল আর্জেন্টিনা ও 27 নম্বর দল আলজেরিয়া, যারা ডেজার্ট ফক্স নামে বিশ্ব ফুটবলে পরিচিত। আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত জার্সি রাজ্যের আটলান্টিক সিটির আর্জেন্টিনার সমর্থকরা। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন শুরু করেছিল আর্জেন্টিনা আজ। চতুর্থ বিশ্বকাপের জন্য এবং ইতালি ও ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানিতে সাড়া দিতে তারা আজ মাঠে নেমেছিল। বিশ্বকাপে এইবারের প্রথম হ্যাট্রিক মেসির হাত ধরেই। অনেক ভালো খেলছে আর্জেন্টিনার টিম। আশা করি এইবারের বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই থাকবে মেসির সাথে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের নজর কাড়া পারফরমেন্সে সন্তুষ্ট তাদের সমর্থকরা। প্রথমবারের মতো ষষ্ঠ বিশ্বকাপ খেলার তারকা ফুটবলার মেসি ছিলেন বেশ সপ্রতিভ। দেশের হয়ে 200তম ম্যাচটিতে তিনি হ্যাট্রিক করে তা স্মরণীয় করে রাখলেন। বিশ্বকাপের ট্রফি গতবারের মতো এবারও আর্জেন্টিনা ঘরে যাবে, এটাই আমরা আশা করি। আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে দেশের নীল সাদা জার্সির সেই চেনা উন্মাদনা ফিরে এসেছিল শুধু নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। নির্ধারিত সময়ের খেলা শেষ হতেই বিশ্বব্যাপী অগণিত আর্জেন্টিনা সমর্থকদের মতো আটলান্টিক সিটির আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। আমরা আশাবাদী মেসির হাতে উঠবে এবারের বিশ্বকাপ। মেসি দ্য গ্রেট। আজকের এই বিজয়ে আমরা আশাবাদী এবারও আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনার নান্দনিক ফুটবলের সাথে সমর্থকদের বাড়তি পাওনা ছিল মেসির দুর্দান্ত হ্যাট্রিক। আর্জেন্টিনার সমর্থকরা মেসি ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় খুব খুশি। আর্জেন্টিনার সমর্থকরা আশাবাদী পরবর্তী ম্যাচগুলোতে আর্জেন্টিনার জয়যাত্রা অব্যাহত থাকবে এবং বিশ্বকাপের মুকুট ধরে রাখবে। সুব্রত চৌধুরী, এটিভি ইউএসএ, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাট্রিকে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দেশের শোবিজ তারকারাও। কেউ মাঠে বসে সরাসরি খেলা দেখেছেন, কেউ বা সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন উচ্ছ্বাস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভিনয়শিল্পী দম্পতি নাইম ও নাদিয়া সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ। স্টেডিয়াম থেকে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে নাদিয়া তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেসবুকে, ম্যাচের তখনকার 2-0 স্কোর লাইন উল্লেখ করে।
যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা জায়েদ খান ফেসবুকে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে ম্যারাডোনার প্রতি ভালোবাসা ও মেসির প্রশংসা করে পোস্ট দিয়েছেন। অভিনেত্রী কিয়া পায়েলো মেসির 3 গোলের প্রশংসায় একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি মেসিকে সর্বকালের সেরাদের একজন বলে উল্লেখ করেছেন। চিত্রনায়িকা পরিমণি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। নিজের ছেলের একটি ছবি পোস্ট করে তিনি আদুরে একটি মন্তব্য জুড়ে দিয়েছেন। অভিনেত্রী জাকিয়া বাড়ি মমো ম্যাচের জয় নিয়ে সকালের শুভেচ্ছা সহ একটি ছোট্ট উচ্ছ্বাসিত পোস্ট দিয়েছেন। মাঠে বসে খেলা দেখা আরেক অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীও মেসি ও আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, মাই লাভ মেসি, প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা। এদিকে সন্তানকে নিয়ে প্রথমবার খেলা দেখা অভিনেত্রী সালহা খানম নাদিয়া তার মেয়ের জীবনের প্রথম আর্জেন্টিনার ম্যাচ আর মেসির হ্যাটট্রিক একসঙ্গে দেখার অনুভূতি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। মজার এক পোস্ট দিয়েছেন গায়িকা লুইপা, যেখানে তিনি রসিকতার ছলে স্বামীর দলীয় অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী সমর্থক অমিত হাসান ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে কৌতুকপূর্ণ একটি পোস্ট দিয়েছেন তার আগের পূর্বানুমান সঠিক হওয়ার প্রসঙ্গে। তিনি লিখেছেন, আমার পূর্বানুমান ঠিক হলো, 3 গোল দিলাম, রাগ করলা? এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপের কুসংস্কার উড়িয়ে আর্জেন্টিনার দাপুটে জয়, দেশ জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। শান্তির পথে মধ্যপ্রাচ্য, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির 2য় ধাপ নিয়ে আশাবাদী ট্রাম্প। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।